চীনের ক্ষমতা অচেনা বা দক্ষিণ কোরিয়ার সামরিক শাসন গণতন্ত্রের দুঃসংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল 3 ডিসেম্বর রাতে সামরিক শাসন জারি করলেন। জনসাধারণের মতো তার দল কনজারভেটিভ পার্টির সদস্যরা হতবাক। স্থিতিতে সামরিক গণতন্ত্রের অধ্যকার অহিংসাচ্ছন্ন পর্বটিকে টাটকা। প্রাক্তন সরকারি আইনজীবী ইয়ন বলেন, দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট শক্তির হাত থেকে রক্ষা করতে এবং নির্লজ্জ উত্তর কোরিয়া পন্থী ও রাষ্ট্রবিরোধী শক্তিকে হীনবল করতে তিনি একাজ করছেন। বাস্তবে যদিও বলছি, এই অজনপ্রিয় প্রেসিডেন্ট পার্লামেন্টের অচল অবস্থা সামলাতে পারছেন না, তাই নিজের হাতে ক্ষমতা পুঞ্জীভূত করে রাজনৈতিক বিরোধীদের মুছে দিতে চাইছেন। কিন্তু চরম পথ অবলম্বন করে নিজের পায়ে কুড়ুল মারলেন তিনি। এই ঘটনায় রাজপথে আন্দোলন হচ্ছে। আইনসভার সদস্যরা নিরাপত্তা বাহিনীকে অগ্রাহ্য করে এর বিরুদ্ধে 190 শূন্য ভোট দেন। ভোটাভুটি ও গণবিক্ষোভের পর ইউন সিদ্ধান্ত প্রত্যাহার করে এবং বাহিনী সরে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনছে। তার 2/3 সংখ্যাগরিষ্ঠতার পাস হলে তার ক্ষমতা করে নেওয়া হবে, বিচার মুখে পড়তে হবে। 2022 অল্প ব্যবধানে জিতে প্রেসিডেন্ট হওয়ার তিনি বিরোধী ডেমোক্রেটিক পার্টি ন্যাশনাল অ্যাসেম্বলির নিয়ন্ত্রণে সোলেহালানের ভিড়ে 159 জনের প্রাণ গেলে দুর্ঘটনা সামলানো তার সরকারের ভূমিকা সমালোচিত হয়। বিহার কর্মস্থলের কারণে এবং বেতন বাড়ানোর দাবিতে চিকিৎসকরা ধর্মঘটে যান। ইউনের স্ত্রী দামি হ্যান্ডব্যাগ হুবহু নেওয়ার ছবি ক্যামেরায় ধরা পড়ে। যে কেলেঙ্কারি এখনও সরকারকে বিদ্ধ করেছে। এপ্রিলে আরও বড় জয় পেয়ে অ্যাসেম্বলির নিয়ন্ত্রণ ধরে রাখে ডিপি। ইউনের অ্যাপ্রুভাল রেটিং 20% নিচে নেমে যায়। বিরোধীরা তার আইনি উদ্যোগ অ্যাসেম্বলিতে আটকাতে থেকে শেষতম উদাহরণ বাজেট বিল। বাসস্থান সংকট ও বেকারত্বের ফলে জনতার ক্ষোভ বাড়ে। চাপের মুখে দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রকে আক্রমণ করলেন ইউন। প্রতিবাদ ও আইনসভায় ধাক্কা খাওয়ার মুখে তার ঘুরে বেড়ানো দক্ষিণ কোরিয়াদের পক্ষে অবঞ্চিত। কিন্তু হিংসার অতীত থাকার পরেও রাজনৈতিক অন্তর্বর্তীকালীন যে সামরিক শাসন জারি হলো তা গভীর সমস্যার ইঙ্গিতবাহী। বহু বছর রাজপথে প্রতিবাদের পরে 1980-র দশকে সামরিক একনায়কতন্ত্রের অবসান ঘটে। গণতন্ত্রের প্রক্রিয়া শুরু হয়েছিল। তার কষ্টার্জিত লাভ নষ্ট করে দেওয়ার উদ্যোগ ঠেকানো বাঞ্ছনীয়। ইউনের পক্ষে অজনপ্রিয় জমানা টেনে নিয়ে যাওয়া কাঙ্ক্ষিত নয়। অনাস্থা প্রস্তাবের অপেক্ষা না করেই তার পদত্যাগ করা এবং দেশকে নতুন নেতা বেছে নেওয়ার সুযোগ দেয়া বিধেয়। গণপিটুনির ঐতিহ্য। পৌরাণিক কাহিনী থেকে রূপকথা অব্দি এমন একটি ধারণা প্রতিষ্ঠিত হয় যে গোলমাল থামলে শান্ত সুসংগত জীবনযাত্রা ফিরবে মানুষ। শিশুপাঠ্য কাহিনীতে মানুষকে বাঘ-নিকেশ হয় শিকারির গুলিতে। গল্পবিজ্ঞানের জগতে বহির্বিশ্বের প্রাণীরা পৃথিবী যেমন ছিল তেমন করে দেয় ফিরে যায়। অতএব ব্যবস্থার সঙ্গে খাপ না খাওয়া বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা এবং তাদের তাড়ানোর উপায়গুলি সমাজ মান্যতা দিয়েছে বরাবর। মাথায় করে রেখেছে শৌর্য প্রদর্শনকে। ফলে যুদ্ধ তৎসম্বন্ধী অস্ত্রের জৌলুস নিয়ে মাতামাতি হয়। যুদ্ধক্ষেত্রে মৃত্যুও মহান। একই সঙ্গে নির্বিচারে আদর্শ পালন করার নির্বুদ্ধি থাকে ব্যাধি হিসেবে না দেখে তাকে মহত্বের মানসিক অবস্থায় রূপান্তরিত হওয়া বলে চিহ্নিত করা সামাজিক প্রক্রিয়াটিও চলে। সাম্প্রতিককালে গণরোষ তৈরি এবং তার ফলে অসহায় নাগরিকদের নির্যাতন প্রবণতা প্রায় ঐতিহ্যের রূপ ধারণ করেছে। গোবরডাঙ্গায় এক ব্যক্তিকে ছেলে ধরা সন্দেহে পেটালো জনতা। এই দুষ্কর্ম লোককে জটাতে অন্তত একজনকে ইন্ধন জোগাতে হয়। বাঙালি বরাবর এই সংস্কৃতি প্রতিহত করছে। এখন এটি রোজকার ঘটনা। বিশেষ রাজনৈতিক লক্ষ্য ছাড়া এই ধরনের দুষ্কার্য একটানা ঘটা সম্ভব নয়। সাধারণ মানুষের উচিত ব্যক্তিগত কৌম প্রচেষ্টা এর নোটে গাছ গোড়াতেই মুড়িয়ে দেওয়া। আধিপত্যবাদ। দেশের প্রথম আইআইটি তার 73 বছর বয়সে প্রযুক্তিবিদ্যার চর্চায় আপন উৎকর্ষের কারণে সম্মানিত। সেই প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক, ছাত্রছাত্রীদের সাফল্য মাঝে মাঝে সংবাদে হয়ে ওঠে। কিন্তু খড়গপুরের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অধুনা যে কারণে সংবাদের বিষয় হয়েছে তা আনন্দের নয়, উদ্বেগের কারণে। এই প্রতিষ্ঠানের শিক্ষকদের একটি সংগঠন কয়েক মাস আগে প্রতিষ্ঠানের পরিচালকদের কিছু কার্যকলাপের সমালোচনা করে এবং তার প্রতিকার চেয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে একটি চিঠি পাঠিয়েছিল। তাদের প্রধান অভিযোগ ছিল এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইআইটি কর্তৃপক্ষ নিয়ম এবং নীতি অমান্য করে যথেচ্ছ স্বজন পোষণ করছেন। অভিযোগের যথাসাধ্য নির্ধারণ এবং প্রতিকারের বিষয়ে শিক্ষা মন্ত্রকের আগ্রহের কোনো প্রমাণ মেলেনি। উল্টে আইআইটি কর্তৃপক্ষ ওই প্রতিবাদীদের কাছে এই সব অভিযোগের প্রধান প্রমাণ তথা কৈফিয়ত চেয়ে কারণ দর্শানোর নোটিশ পাঠান এবং সন্তোষজনক উত্তর না পেলে কার্যত শাস্তির হুমকি দেন। অতঃপর শিক্ষক সংগঠন কয়েকজন আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলা আরোপের প্রক্রিয়া শুরু করায়। বহু শিক্ষক এই দমননীতির প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধেও নোটিশ জারি করা হয়। শিক্ষকরা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পরিচালন পর্ষদ বা বোর্ডের কর্ণধারের কাছে গোটা ব্যাপারটি জানিয়ে প্রতিকারের আবেদন পাঠিয়েছিলেন। তিনি যথাবিহিত বিবেচনার আশ্বাস দিয়েছেন। কর্তৃপক্ষ প্রতিবাদীদের সঙ্গে কথা বলেছেন এবং কারণ দর্শানোর সময়সীমা ঈষৎ সম্প্রসারিত করেছেন। কিন্তু শুরু থেকে এখনও অবধি তাদের পাল্টা বক্তব্য একটা, শিক্ষকদের একটি ক্ষুদ্র অংশের এই শোরগোলের ফলে সমাজের চোখে প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে, অর্থাৎ টানাপোড়েনে অব্যাহত আছে এবং ভবিষ্যতে তা ঘোরতর আকার ধারণ করতে পারে। বিক্ষুব্ধ প্রতিবাদী শিক্ষকরা যেসব অভিযোগ করছেন সেগুলি কি ঠিক কতটা যথাযথ, তার মধ্যে অতিরঞ্জিত আছে কিনা, তার কোনো স্বার্থগোষ্ঠীর অংশীদার বা প্রতিনিধি হিসাবে কথা বলছে কিনা, এই প্রশ্নগুলি উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু তার সদুত্তর খোঁজার সুস্থ স্বাভাবিক উপায় একটি অবাধ আন্তরিক কথোপকথন। যে কোনো পরিসরে এই মতানৈক্য বা বিরোধ দূর করার জন্য খোলামেলা আলোচনার বিকল্প নেই। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কথাটি বিশেষভাবে সত্য। সমস্যা হলো এই প্রতিষ্ঠানটিতে দৃশ্যত এই আলোচনার পরিবেশ সম্পূর্ণ অন্তর্নিহিত হয়েছে। অভিযোগকারী শিক্ষকরা জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে নিজেদের ক্ষোভের কথা এবং প্রতিকারের দাবি জানিয়ে এসেছেন, কিন্তু কোনো ফল হয়নি। সেই কারণেই শেষ অবধি সমস্যার কথা সরকারের কাছে এবং বৃহত্তর সামাজিক পরিসরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। প্রতিষ্ঠানের কর্তাদের পরবর্তী দমনমূলক আচরণই জানিয়ে দেয় শিক্ষকদের এই বক্তব্য অহেতুক নয়। এমন আচরণের মূলে যে ব্যাধি তা কেবল একটি প্রতিষ্ঠানে সীমিত নয়, বহু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কথা এবং কাজে তার দুর্লক্ষণ ক্রমাগত প্রকট হয়ে চলেছে। সেই ব্যাধির নাম অসহিষ্ণু একাধিপত্যবাদ। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য এই বিপদ থেকে মুক্ত নয়, তবে কেন্দ্রীয় সরকারের পরিচালিত
পরিচালিত প্রতিষ্ঠানগুলিতে তার প্রকোপ ভয়াবহ হয়েছে। শাসকরা নিজেদের পছন্দসই লোকজনকে শিক্ষা প্রতিষ্ঠানের মাথায় বসাবেন এবং তারা সেখানে যথেচ্ছাচার চালাবেন, কোনো প্রতিকার হবে না, এমনটাই এখন রীতি হয়ে দাঁড়িয়েছে। এর ফলে শিক্ষার সর্বনাশ হয়, প্রতিষ্ঠানের উৎকর্ষ সম্মান বিনষ্ট হয়। বলা বাহুল্য, এই অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ করলে শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাহানি ঘটে না, ঋতমর্যাদা পুনরুদ্ধারের জন্যই প্রতিবাদ জরুরি। শ্রেষ্ঠ আসন। বিশ্বের বড় বড় শহর ও মেট্রোপলিটন এরিয়ার বিজ্ঞান প্রতিষ্ঠানগুলিতে গবেষকরা কেমন কাজ করছেন, কত সংখ্যক এবং কত উচ্চ মার্গের বিজ্ঞান বিষয়ক পেপার প্রকাশিত হচ্ছে, তাদের সেই তথ্যের ভিত্তিতে প্রতি বছর বিশ্বের সেরা 200 বিজ্ঞান নগরীর তালিকা প্রকাশ করে সায়েন্স ইন্ডেক্স। গত বছর তথ্যের ভিত্তিতে এই তালিকাটি প্রকাশ পেল সম্প্রতি। সেখানেই দেখা গেল প্রথম 100 স্থান পেয়েছে ভারতের কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বাই যথাক্রমে 84, 25 ও 98 নম্বরে। 124 নম্বরে আছে দিল্লিও। এই ভারতীয় শহরগুলি এর আগে স্থান পেয়েছিল এই তালিকায়। কোভিড ধ্বস্ত 2020 সালে বেঙ্গালুরু ও কলকাতা ছিল 100-র মধ্যে, তবে তাক লাগিয়ে দিয়েছে চীন। এবারের তালিকায় প্রথম ও দ্বিতীয় সেরা শহর বেজিং ও সাংহাই। প্রথম 20-র মধ্যে 10টিই চীনের। নিউ ইয়র্ক, বস্টন, সান ফ্রান্সিসকো, ব্যালটিমোর, টোকিও, প্যারিস, সোল, লন্ডন, লস অ্যাঞ্জেলস, শিকাগোও আছে প্রথম 20-তে। চীন এক বিরল ও প্রবল ব্যতিক্রম। অ্যাথলেটিক্স থেকে বিজ্ঞান, বুলেট ট্রেন থেকে নগর পরিকল্পনা, সব কিছুতেই সেরা শিরোপা পেতে তাদের সরকার স্থির লক্ষ্য দরাজ। অন্য শহরগুলির নাম ও মানচিত্রের অবস্থান দেখলেও বোঝা যাবে সেরা বিজ্ঞান নগরী তালিকায় তারাই উপর দিকে। রাষ্ট্রীয়ভাবে যাদের অর্থনৈতিক সমৃদ্ধ, জ্ঞান বিজ্ঞান চর্চার পরিকাঠামো নির্বিকল্প, আবার শহরের নাগরিক পরিকাঠামোর সুযোগ সুবিধা যে বিজ্ঞান গবেষণার কাজে ছাপ ফেলতে পারে তাও প্রমাণিত। নেচার ইন্ডেক্স কর্তৃপক্ষ উদাহরণ দিয়েছেন সান ফ্রান্সিসকোকে বে এরিয়ার অস্বাভাবিক বেশি বাড়ি ভাড়া বা খরচের। গবেষকরা সেই ভাড়া গুনতে অপারগ হলে স্বাভাবিকভাবেই তাদের সরে যেতে হবে অন্যত্র। তার জেরেও একটি বড় শহরে ক্রমবর্ণিত ঘটতেই পারে। আবার তথাকথিত ছোট অনেক চীনা শহর যে এই বছর তালিকায় ঈর্ষণীয় স্থানে, তার কারণ বিজ্ঞান ও প্রযুক্তির এক একটি বিশেষ ক্ষেত্রে ধরে ধরে এক একটি শহর ও অঞ্চলকে তৈরি করা হচ্ছে বিশ্বমানের। এই যেখানে সার্বিক চিত্রটি তার পাশে প্রথম 100-র মধ্যে বেঙ্গালুরু, বিশেষ করে কলকাতায় স্থান পাওয়া পর্যন্ত সেই গৌরব ধরে রাখতে পারার ধারাবাহিকতা প্রশংসা না করে উপায় নেই। বিজ্ঞান গবেষণার পরিকাঠামো উন্নত, সর্বাধুনিক প্রযুক্তি, সহজলভ্যতা থেকে শুরু করে গবেষকদের আর্থিক, সামাজিক ও সুযোগ সুবিধা কোনো দিক থেকেই কলকাতা ছবিটা অত্যুজ্জ্বল। কি রাজ্য বা কেন্দ্র কোনো সরকারই এ বিষয়ে ভাবনা বা এ নিয়ে শহর, রাজ্য, দেশের বিজ্ঞান মহল সরব বহুকাল শাসকদের রাজনৈতিক মতাদর্শ আর কোনো দেশ জ্ঞান চর্চায় এমন দুস্তুর বাধা হয়ে দাঁড়ায় কিনা সে কথাটিও ভাববার। এত কিছু সহ্য করেও কলকাতা যে সেরা 200 বিজ্ঞান নগরীর মধ্যে ঠাঁই করে নিয়েছে তার কৃতিত্ব একান্তভাবেই এই বিজ্ঞানী ও গবেষকদের ও তাদের মেধা, প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায়ের বিজয়। সরকার ও রাষ্ট্রের ভূমিকা এখানে গৌণ। এর পরেও যদিও রাষ্ট্রের ঘুম না ভাঙে তবে তা হবে আরও দুর্ভাগ্যের। বিজ্ঞান চর্চার সুযোগ মানে যে স্রেফ এআই এর পাঠ্যক্রম খুলে দেওয়া নয়, বিজ্ঞান গবেষণা ও গবেষক উভয়ের সামগ্রিক ও সযত্ন লালন বুঝতে হবে সবার আগে। Prejudice on the house. It's whites and blacks in US. It's religion, caste and food's choice here. Homes are group battleground. When Dr. Ashok Bajaj bought a house in an upmarket Murdabad colony, he probably hoped to do with it what he willed and sell to whomever he wanted. It was a perfectly reasonable market expectation, but Dr. Bajaj now finds that in this West UP enclave, whomever is limited to his co-religionist. His decision to sell to Dr. Igra Chowdhury, who follows a different religion, has stirred a storm. Tuesday night, some of the 450 other homeowners held a street protest and demanded cancellation of the sale. They also took the matter to police and Murdabad district administration. Murdabad, named after Shah Jahan's youngest son, is a 400-year-old city famous for brass work. It's also communally sensitive, with Hindus and Muslims present in roughly half and half strength. There are calls to rename it Pitambarpur, but this case is particularly disturbing because it reveals changing middle class values, or even a middle class at war with itself. Its buyer and seller or doctors. Their neighbors would include teachers, scientists, judges, administrators, and senior cops who possibly pride themselves on secular English medium schooling, and did not Supreme Court judge refuse to remove secular from the preamble. But Dr. Chowdhury's new neighborhood, gripped by group bias, is worried about demographic change that could spark a trend of Hindu families leaving their apartment. As Times of India quoted a protester on Thursday, one of them observed without irony that this colony in a city with a large Muslim population had no Muslim families before. Murdabad is not the only city, and India is not the only country where the middle class others its own to uphold stereotypes and prejudice and fight imaginary battles. Racial integration is still an ongoing project in America. A Brookings report notes that white neighborhoods that used to be 79% white in 2000 had
became only slightly more diverse 71% by 2018. And this was not entirely due to income disparity. Half of low income whites did not live in low income neighborhoods, but 80% of blacks and 75% of Hispanics did. In India, middle class colonies have been known to close their doors to people of other faith, caste, and even food habits. In 2015, a higher rise in Malad, Mumbai made headlines by refusing to sell apartments to Maharashtrians, Muslims, and other non-vegetarians. Another Mumbai society, Happy Jivan, that stalled a house sale to a Muslim family in 2016, apologized and withdrew its objection. Will better sense prevail in Murdabad? Mukhyamantris Monto. Farnavi's management skills will be strongly tested with two deputies who don't see eye to eye. Uneasy lies the head that wears the crown, uneasier clearly the heads that wear deputy CM crowns, that the appeasement post, a figurative title, not constitutional, has become a permanent fixture in 15 states, big and small souls. It is working well to keep coalition wheels well oiled. Deputy CM is a post of prestige that makes coalition partners feel equal. Verily, a coalition is as successful in governance as the landing of Deputy CMs in Maharashtra its third term as CM for Fadnavis. It's a reluctant debut for the rebel who was King Eknath Shinde as Deputy CM, cajoled into the post Shinde for all the on-camera comrading and these are odds and politics, policy and position with Beth Noyer and fellow Deputy CM Ajit Pawar in his sixth term and with a firm hold on finance. Mahuti coalition credits Sinde government cash transfer scheme and lifting a ban on export to help farmers winning gambles. Both Sinde and Power claim credit for the Latki Behin scheme. Ahead of the swearing in yesterday, the day was spent in a wrangle over cabinet posts. Sankey's hellbent on urban development. It's a sample of what Fadnavis will face. Carried forward from Mahuti tenure is Ajit Pawar's opposition to Sinde's promise to Jarangi Patil for a Maratha slice in OBC quota. By terms and CM and FM were playing own pass your life. Government scheme created with an eye and election made beneficiaries of Maharashtra's hundreds of communities, each with multiple identities by location, occupation, caste, creed, faith, and historical memory of grievance. As the state switches back to governance from poll mood, issues of joblessness, rural crisis, food inflation, and falling prices of crops will re-emerge. The whole of beneficiaries picture already an expensive mosaic will eventually give way under the strain with each piece again a distinct entity in the biggest puzzle that's Maharashtra. Managing that jumble is when Furnaz's crown will be truly tested.